সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 মহামারী থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ইতিহাস প্রথম স্নাতক সম্মান তৃতীয় বর্ষ কোর্স 231513 কোর্সের নাম ইউরোপের ইতিহাস 1453 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নম্বর 4, লেকচারের শিরোনাম রেনেসাঁসের কারণ। আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হান্নান মিয়া, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। বিগত ক্লাসে আমরা রেনেসাঁস নিয়ে আলোচনা করেছি। আজ আমরা রেনেসাঁসের কারণ নিয়ে আলোচনা করব। পঞ্চদশ শতকে ইউরোপীয় রেনেসাঁস বা নবজাগরণ শুধু ইউরোপের ইতিহাসই নয়, সমগ্র মানব সভ্যতার ইতিহাসে একটি দিক পরিবর্তনকারী অধ্যায় হিসেবে পরিগণিত। আধুনিক সমাজ, সংস্কৃতি, সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্যকলা, সঙ্গীত, রাজনীতি, অর্থনীতি সর্বোপরি মানুষের মনন ও মেধা চর্চার অভিযাত্রা শুরু হয়েছিল এই রেনেসাঁস থেকে। তাই ঐতিহাসিক, সমাজবিজ্ঞানী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, নৃতত্ত্ববিদ প্রমুখেরা এই রেনেসাঁকে আধুনিক সভ্যতার উন্নীত পর্ব হিসেবে চিহ্নিত করে থাকেন। মধ্যযুগের ইউরোপের সামন্ত আর্থ-সামাজিক কাঠামোর অন্তিম পর্বে এই রেনেসাঁর সূত্রপাত ঘটে। এই রেনেসাঁস প্রথমে শুরু হয়েছিল পশ্চিম ইউরোপের ইতালিতে, ক্রমে তা ছড়িয়ে পড়ে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, স্পেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক সহ সমগ্র ইউরোপে। পরবর্তী পর্যায়ে ইউরোপ থেকে এই আধুনিক সভ্যতার ঢেউ ছড়িয়ে পড়ে এশিয়া ও আফ্রিকার দেশে। আমরা আগে রেনেসাঁস আলোচনার শুরুতেই আমরা বলেছি যে মধ্যযুগের অর্থব্যবস্থা ছিল সামন্ত অর্থব্যবস্থা। এই সামন্ত অর্থব্যবস্থা থেকে বেরিয়ে এসে বাণিজ্যবাদ তথা আধুনিক সমাজের যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে গোড়াপত্তন ঘটে তা এই রেনেসাঁসের মাধ্যমে। সময়ের দিক থেকে পঞ্চদশ এবং ষোড়শ শতককে রেনেসাঁ কাল হিসেবে অভিহিত করা হয়। রেনেসাঁস প্রথম শুরু হয়েছিল ইতালিতে, তাই ইতালি পর্বে রেনেসাঁসকে রেনেসাঁসের আদি পর্ব বা রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা হয়। রেনেসাঁসের কারণ। ইতালিতে রেনেসাঁস বা রেনেসাঁস সংগঠিত হওয়ার পেছনে যে সকল কারণগুলো মুখ্য ভূমিকা পালন করে সেগুলো আমরা সবিস্তারে আলোচনা করছি। প্রথমত, আরবীয় সভ্যতার প্রভাব। ইউরোপে রেনেসাঁ সৃষ্টির পিছনে প্রধান কারণ হিসেবে আরবীয় সভ্যতার প্রভাবকে অভিহিত করা যায়। মধ্যযুগের সমৃদ্ধ ও প্রভাবশালী সভ্যতা হলো আরবীয় সভ্যতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভেতর দিয়ে সুদীর্ঘ কাল ধরে অন্ধকারে নিমজ্জিত আরব জনগোষ্ঠী জেগে ওঠে। অর্থাৎ আরব সমাজে বা আরবে যে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল যেটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, সেই ব্যবস্থার যবনিকাপাত ঘটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভেতরে। ইসলামের মহান সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, সহনশীলতা, অধিকার, জ্ঞান, সাধনা, মানবতাবোধ, ধৈর্য ও সাহসকে ধারণ করে অল্প সময়ের মধ্যে আরবরা চারদিকে ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনের শতাব্দীকালের মধ্যে আরবরা সমগ্র পশ্চিম এশিয়া অঞ্চল, মধ্য এশিয়া, ভারতবর্ষ, উত্তর আফ্রিকা এবং ইউরোপের স্পেন দখল করে। এই বিজয়ের পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের জগতেও আরবদের অসাধারণ সাফল্য সমগ্র বিশ্বকে অবাক করে দেয়। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আরবের এই যে মুসলিম সভ্যতা, ইসলাম সভ্যতা, ইসলামিক সভ্যতা এটা দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটা রেনেসাঁসের একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়। আব্বাসীয় শাসনামলে শুরু হয় আরবদের জ্ঞান সাধনার ইতিহাসে এক স্বর্ণযুগ। বিশেষত সাহিত্য, গণিত, চিকিৎসা বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যোতির্বিদ্যা প্রভৃতি জ্ঞানের মৌলিক শাখায় আরবদের অবদান ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। অর্থাৎ তোমরা আব্বাসীয় খিলাফতের নাম শুনে থাকবে। আব্বাসীয় খিলাফতের সময়ে আরবরা জ্ঞান বিজ্ঞানে অনেক উৎকর্ষ সাধন করে। একাদশ শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত ইউরোপ ও এশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী ক্রুসেড অভিযানের সময় ইউরোপীয়রা আরবদের সভ্যতা ও সংস্কৃতির সংস্পর্শে আসে। আরব সভ্যতা ও সংস্কৃতি ইউরোপবাসীকে জাগ্রত করতে ব্যাপকভাবে সহায়তা করে। এইভাবে আরব সভ্যতা ও সংস্কৃতি ইউরোপের রেনেসাঁ সৃষ্টিতে পালন করে এক গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা। জীবন ও জগতের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি। ইউরোপের রেনেসাঁসের অন্যতম প্রধান কারণ বলা যায় ইউরোপের মানুষের জীবন ও জগতের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি।
মধ্যযুগীয় ইউরোপে ধর্মীয় শাসন ও শোষণের ফলে মানুষের চিন্তা কোনো প্রকার স্বাধীনতা ছিল না। আমরা আগে আলোচনা করেছি যে যে মধ্যযুগের চিন্তা থেকে শুরু করে সবকিছুতেই ধর্মের একচ্ছত্র আধিপত্য ছিল। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যে রেনেসাঁস এর মাধ্যমে মানুষের চিন্তাধারা থেকে ধর্মের প্রভাবটা অনেকটাই লোপ পেয়ে যায়। চতুর্দশ শতক থেকে সামন্তবাদী আর্থসামাজিক কাঠামো দুর্বল হয়ে আসার পটভূমিতে পবিত্র রোমান সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে। এই সময় থেকে পোপতন্ত্রের প্রভাব এবং ধর্মীয় অনুশাসন সমাজ জীবনে দুর্বল হয়ে পড়তে থাকে। পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে জীবন ও জগতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হতে থাকে। অজানাকে জানার এবং অচেনাকে চেনার জন্য মানুষের মধ্যে প্রবল আগ্রহ জাগ্রত হয়। মানুষ যুক্তি এবং বুদ্ধি দিয়ে দেশ ও সমাজকে বিচার করতে শুরু করে। ইতিহাসের এই প্রক্রিয়া ইউরোপের নবজাগরণে এক গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করে। অর্থাৎ মধ্যযুগে মানুষ যা ধর্ম যেভাবে ব্যাখ্যা করত, যেকোনো ঘটনা ধর্ম যেভাবে ব্যাখ্যা করত, ধর্মগ্রন্থে বা ধর্মীয় গুরুরা যেভাবে ব্যাখ্যা করত সেভাবেই মানুষ সেটা নির্দ্বিধায় মেনে নিত। কিন্তু আ আ রেনেসাঁসের মাধ্যমে মানুষ আ ধর্মের ভিত্তিতে নয় বা অন্ধবিশ্বাসের ভিত্তিতে নয়, তারা প্রত্যেকটা ঘটনার পেছনে একটা যুক্তি বা কার্যকারণ খোঁজার চেষ্টা করে। এই যে মানুষের ইতিবাচক বা নতুন দৃষ্টিভঙ্গি, এটা রেনেসাঁসকে অনেকটাই প্রভাবিত করেছে। নতুন সাহিত্যের বিকাশ। পঞ্চদশ শতকে ইউরোপে রেনেসাঁ সৃষ্টিতে নতুন সাহিত্যের বিকাশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে ফরাসি দেশের চারণ কবিগণ। তারা রাজা আর্থার, শার্লামেন, হোলি গ্রেল প্রমুখদের উপর গীতি রচনা করে সাধারণ মানুষের মাঝে প্রচলন করে। স্পেনের কবিরা এক ধরনের লোকজ ঐতিহ্যাশ্রয়ী কবিতা রচনা শুরু করে। এই ধরনের কবিতাকে বলা হয় সিট। ইতালির কবি দান্তে তার রচিত ডিভাইন অ্যান্ড কমেডি নামক গ্রন্থে ইতালির কথ্য ভাষাকে সাহিত্য রচনার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে। ইংল্যান্ডের চেশার ক্যান্টারবেরি টেলস গ্রন্থে রোমান ও স্যাক্সন ভাষার এক অভূতপূর্ব সমন্বয় ঘটিয়ে আধুনিক ইংরেজি ভাষার প্রকৃত রূপদান করেন। এই ভাষা ও সাহিত্যের বিকাশ ইউরোপে রেনেসাঁসকে নতুন গতি দান করেছিল। ইতালির শহরগুলির অবদান। আমরা গত ক্লাসে বলছিলাম ইতালিতে কেন রেনেসাঁ হয়েছিল? এটাও যদিও আমরা আজকে আলোচনার শেষের দিকে আলোচনা করব যে ইতালিতে রেনেসাঁস এর কারণ। এখন রেনেসাঁস এর ক্ষেত্রে বা রেনেসাঁস ঘটার ক্ষেত্রে ইতালির শহরগুলা কি অবদান রেখেছিল? ইতালি তথা ইউরোপে রেনেসাঁস সৃষ্টিতে ইতালির শহরগুলির অবদান অবশ্যই অনস্বীকার্য। ইতালির দক্ষিণ অঞ্চল ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে এই শহরগুলি গড়ে উঠেছিল। এই শহরগুলির অর্থনৈতিক ভিত্তি ছিল বাণিজ্য। বাণিজ্যের প্রয়োজনে এই শহরগুলি গড়ে ওঠে ছোট কারখানা। ইউরোপের সামন্তবাদী আর্থসামাজিক কাঠামোর প্রভাব সাগর তীরবর্তী এই শহরগুলিতে খুবই দুর্বল ছিল। অর্থাৎ ভূমধ্যসাগরের তীরবর্তী ইতালির যে শহরগুলো ছিল এই শহরগুলো মানে আর্থসামাজিক বা সামন্ত অর্থনীতি এর উপরে তেমনটা প্রভাব বিস্তার করতে পারেনি। এই শহরগুলি গড়ে উঠেছিল কলকারখানা এবং বাণিজ্য কেন্দ্রিক। যার জন্য সামন্ত অর্থব্যবস্থা এটার উপর খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। ফলে এই শহরগুলিতে স্বাধীন চিন্তা চেতনা, ব্যক্তিত্বের বিকাশ এবং নাগরিক আদর্শ সৃষ্টির এক অনুকূল পরিবেশ বিরাজমান ছিল। উপরন্তু মানুষের আত্মনির্ভরশীল হওয়ার মতো যথেষ্ট সুযোগ এখানে বর্তমান ছিল। এখানে একটা বিষয় লক্ষণীয় তোমরা খেয়াল করবে, মানুষ যখন পরাধীন থাকে, মানুষের যখন অর্থনৈতিক স্বাধীনতা থাকে না, তখন মানুষ স্বকীয় কোনো চিন্তা করতে পারে না। স্বাধীনভাবে কোনো চিন্তা করতে পারে না। অর্থাৎ কেউ যদি আমার উপর ডিপেন্ডেন্ট হয়, কেউ যদি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়, সে যদি তার ব্যক্তি সত্তার বাইরে নিজস্ব কিছু চিন্তা ভাবনা করে, অবশ্যই সেটা যদি তোমার স্বার্থের বিপক্ষে যায় বা আমার স্বার্থের বিপক্ষে যায়, তাকে আমরা নিরুৎসাহিত বা বাধা প্রদানের চেষ্টা করব। সামন্ত অর্থব্যবস্থাটা ছিল একই রকম। কারণ সামন্ত অর্থব্যবস্থাটা ছিল একজন ব্যক্তিকে একখণ্ড ভূমিকে কেন্দ্র করে এটা গড়ে উঠতো। এখানে ভূমিদাসরা তাদের অর্থনৈতিক কোনো মুক্তি ছিল না, স্বাধীনতা ছিল না। তারা যা শ্রম করত লর্ডের কাছ থেকে, তো সেটার বিনিময় হিসেবে তারা জীবনযাপনের জন্য আ কিছু সামান্য ফসল বা সম্পদ পেত।
সেটা দিয়ে জীবন ধারণ করত। এক্ষেত্রে তাদের নিজস্ব চিন্তা চেতনার কোনো সুযোগই ছিল না। অথবা দেখা যাচ্ছে নিজস্ব চিন্তা চেতনার যদি তারা চিন্তা করত তাহলে সেটা অনেক ক্ষেত্রে লর্ডের বিপক্ষে চলে গেলে বা লর্ডের মনোপুত না হলে সেটা লর্ড কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো। ফলে স্বাভাবিকভাবে মানুষের মন ও মানসিকতার উদারনৈতিক ভাবনা, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সাহিত্য, শিল্পকলার প্রতি গভীর আকর্ষণের সুযোগ সৃষ্টি হয়েছিল। বস্তুত জেনুয়া, ফ্লোরেন্স, ভেনিস প্রভৃতি শহর ইউরোপে রেনেসাঁ সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করেছিল। মানবতাবাদী লেখকদের অবদান। ইউরোপে রেনেসাঁসের পেছনে মানবতাবাদী পণ্ডিতদের অবদান অপরিসীম। জ্ঞানের সাধক এই সকল পণ্ডিতেরা মানুষের সামগ্রিক কল্যাণের জন্য, মানুষকে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য আজীবন কাজ করে গেছেন। অতীত যুগের ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা প্রভৃতি অধ্যয়ন করে অর্জিত জ্ঞান সাধারণ মানুষের মাঝে বিতরণ করা ছিল তাদের জীবনের মূল লক্ষ্য। জ্ঞান জগতে তাদের বিচরণ ছিল খ্রিস্টান ধর্ম ভিত্তিক চিন্তা ভাবনার বাইরে, প্রধানত গ্রিক ও রোমান শিল্প, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান এবং দর্শন। চিন্তা ও মননে এ সকল পণ্ডিত ছিলেন উদার, নৈতিক, সহনশীল ও ধর্মনিরপেক্ষ মানুষ। তাদের একটি প্রধান কাজ ছিল প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ ও প্রচার করা। মানবতাবাদী পণ্ডিতদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন পেট্রাক এবং বোকাচ্চিও। ফ্রান্সিস পেট্রাক ইতালির মানবতাবাদী পণ্ডিতদের মাঝে প্রথম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন ফ্রান্সিস পেট্রাক। তিনি প্রাচীন গ্রিক ও রোমান যুগের প্রায় 200 পাণ্ডুলিপি সংগ্রহ করেন। বিশেষত তার সংগৃহীত প্লেটোর গ্রন্থাবলী এবং হোমারের মহাকাব্য তরুণ সমাজকে ব্যাপকভাবে আন্দোলিত করে। ইতালির শত শত তরুণ প্রচলিত বিদ্যা শিক্ষা ছেড়ে দিয়ে পেট্রাকের শিষ্যত্ব গ্রহণ করে। পেট্রাকের জ্ঞান সাধনার সবচেয়ে বড় কৃতিত্ব এই যে তিনি তরুণদের মনে নতুন নতুন জিজ্ঞাসা ও অনুসন্ধিৎসা জাগিয়ে তুলতে সক্ষম হন। তিনি সনেট নামক 14 লাইনের কবিতা রচনা। এই যে এইখানে একটা বিষয় যে প্রচলিত বিদ্যা শিক্ষা, অর্থাৎ পেট্রাক কি করেছিলেন, প্রচলিত গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা থেকে তরুণদের বের করে নিয়ে এসে তাদের সৃজনশীল চিন্তা বা নতুন নতুন চিন্তার দ্বার উন্মোচন করে দেন। আমাদের উপমহাদেশে এই কাজটি করেছিলেন। আমরা তোমরা ডিরোজিওর নাম শুনেছো। এই ডিরোজিও যাদেরকে ডিরোজিও উপমহাদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থার বা ইংরেজি শিক্ষা ব্যবস্থার ডিরোজিওর অনেক শিষ্য ছিল যাদেরকে আহ নব্য ডিরোজিয়ান বলা হতো আর কি। নব্য অর্থাৎ এরা ডিরোজির মানবতাবাদ বা মতবাদকে গ্রহণ করেছিল। এরা নব্য আধুনিক ধারা, উপমহাদেশে যে আধুনিক ধারার প্রবর্তন করে এটা ডিরোজিও। অর্থাৎ এরকম ডিরোজিওর যে শিষ্যরা ছিল তিনি তাদেরকে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে নতুন নতুন চিন্তা চেতনার উদ্রেক করতে পাশ্চাত্য ভাবধারার সাথে মিলিয়ে শিক্ষা ব্যবস্থা এবং পাশ্চাত্য ধারার সাথে তাদেরকে আধুনিক ও যুগোপযোগী করার শিক্ষা এবং তাদেরকে চিন্তা শক্তি, নিজস্ব চিন্তা শক্তির দ্বারা বিভিন্ন সমস্যা সমাধানের যে শিক্ষা এটা প্রদান করেছিলেন। প্লেটো ও পেট্রাক, ফ্রান্সিস পেট্রাক তার শিষ্যদের এই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আধুনিক নতুন নতুন ধারার সাথে পরিচয় করিয়ে দেন। বোকাচ্চিও এই সময়ের আরো একজন অন্যতম মানবতাবাদী লেখক ছিলেন গিওভান্নি বোকাচ্চিও। তিনি ইতালির গদ্য সাহিত্যের জনক। তিনি গ্রিক ভাষা শিক্ষা করেন এবং মহাকবি হোমারের দুটি মহাকাব্য ইলিয়াড ও ওডিসি ল্যাটিন ভাষায় অনুবাদ করেন। বোকাচ্চিওর আরেকটি কৃতিত্ব হলো গ্রিক ও রোমান যুগের প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ এবং এগুলির কপি প্রস্তুত করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা। মানুষের কর্মকাণ্ডের উপর গভীরভাবে আস্থাশীল, মানুষের অমিত সম্ভাবনা শক্তিতে বিশ্বাসী বোকাচ্চিওর লেখনী ও চিন্তাধারা ইতালির তরুণদেরকে গভীরভাবে আন্দোলিত করেছিল। অর্থাৎ বোকাচ্চিও ছিলেন একজন ইতিবাচক ভাবধারার মানুষ। তিনি বিশ্বাস করতেন মানুষের দ্বারা সবকিছুই করা সম্ভব এবং প্রত্যেক মানুষের মধ্যেই লুকায়িত আছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনাটাকে বের করে নিয়ে আসতে পারলে বা এই সম্ভাবনাটিকে কাজে লাগাতে পারলে তাহলেই মানব সভ্যতা নতুন এক জায়গায় গিয়ে দাঁড়াবে।
বোকাচ্চিও এই ধারণাটা, এই ভাবধারায় বিশ্বাসী ছিলেন এবং এই ভাবধারাতেই তিনি তার লেখনীগুলো, তার লেখা সেদিকে ধাবিত করেছিলেন এবং এভাবেই তিনি তরুণদেরকে উৎসাহিত এবং প্রভাবিত করার চেষ্টা করেন। মানবতাবাদী শিল্পীদের অবদান। পঞ্চদশ শতকে মানবতাবাদী শিল্পীরা রেনেসাঁসের সৃষ্টি এবং বিকাশে এক অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল। মানবতাবাদী শিল্পীদের শিল্পকার্যের বিষয়বস্তু ছিল মানুষ ও পৃথিবীতে মানুষের জীবন। মানবতাবাদী শিল্পীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লিওনার্দো দা ভিঞ্চি। তিনি একজন বৈজ্ঞানিক, কবি এবং সঙ্গীত বিশারদ। তবে শিল্পী হিসেবে তিনি সমাধিক পরিচিত। তার মোনালিসা এবং ইতালির মিলান গির্জার দেয়ালে অঙ্কিত শেষ ভোজ, যেটার নাম হচ্ছে লাস্ট সাপার, ছবি দুটি সারা পৃথিবীর চিত্রশিল্পীদের কাছে বিস্ময়কর। অর্থাৎ এখানে একটা বিষয় আমরা আলোচনা করছি, মানবতাবাদী শিল্পীরা কি নিয়ে তাদের চিত্রশিল্পগুলো চিত্রায়িত করেছেন। আগে মধ্যযুগে মানবতাবাদী শিল্পীদের মধ্যযুগে চিত্রকর্মের মূল বিষয়বস্তু ছিল ধর্মকেন্দ্রিক। সেখানে যীশু খ্রিস্ট, মাতা মেরি, এদের নিয়েই বিভিন্নভাবে বিভিন্ন ধর্মযুদ্ধ, এইসব বিষয়গুলোই চিত্রায়িত করা হচ্ছে। মানুষকে নিয়ে, মানুষের চিন্তা চেতনা, মানুষের স্বাধীন সত্তা, এইসব বিষয় নিয়ে চিত্র বা ছবি আঁকা, এটা ধর্ম বিরুদ্ধ ছিল। এই রেনেসাঁসের ফলে, রেনেসাঁসের আগমনের ঠিক আগ মুহূর্তে মানবতাবাদী শিল্পীরা ধর্মীয় ভাবধারা থেকে বেরিয়ে এসে এই মানুষের মন, মানুষের জীবন এবং মানুষের প্রাত্যহিক দৈনন্দিন জীবন, এই সকল বিষয় চিত্রায়িত করার চেষ্টা করেন। অন্যান্য বিখ্যাত শিল্পীরা ছিলেন রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলা, টিশিয়ান প্রমুখ। রাফায়েলের কুমারী চিত্র, মাইকেল অ্যাঞ্জেলার শেষ বিচার সারা পৃথিবীর শিল্প ভান্ডারের অমূল্য সম্পদ। এই সকল শিল্পীদের প্রয়াস ও প্রচেষ্টার শিল্পের বিষয়বস্তু হয়ে দাঁড়ায় জীবন ও জগতের মানুষের সম্পর্ক। জীবন ও জগতের সাথে মানুষের সম্পর্ক। তাদের কর্ম, চিন্তা এবং দর্শন আধুনিক শিল্পকলার ভিত্তি তৈরি করে। কনস্টান্টিনোপলের পতন। রেনেসাঁসে রেনেসাঁস সংগঠনের পেছনে যে বিষয়টি কার্যকর ভূমিকা রেখেছিল, অর্থাৎ কার্যকারণ বলা হয়, সেটা হচ্ছে কনস্টান্টিনোপলের পতন। অর্থাৎ প্রত্যেকটা ঘটনার পেছনে একাধিক পরোক্ষ কারণ থাকে, কিন্তু প্রত্যক্ষ কারণ একটাই থাকে, যে প্রত্যক্ষ কারণটার ভিত্তি করে ওই ঘটনাটি সৃষ্টি হয়। এমনই কনস্টান্টিনোপলের 1453 সালে কনস্টান্টিনোপলের পতনকে বলা হয় রেনেসাঁসের প্রত্যক্ষ কারণ। পঞ্চদশ শতাব্দীর ইউরোপীয় কিংবা ইতালীয় রেনেসাঁসের একটি প্রধান কারণ ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন। 1453 সালে উসমানীয় তুর্কি সুলতান দ্বিতীয় মুহাম্মদ এই শহরটি দখল করলে এখানকার পণ্ডিতেরা ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষত ইতালিতে পাড়ি যান। এই সকল পণ্ডিতেরা ইতালির বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পেশায় যোগদান করে। মধ্যযুগের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র কনস্টান্টিনোপলের পণ্ডিতেরা ঐতিহ্যগতভাবে গ্রিক জ্ঞান বিজ্ঞানের ধারক ও ভাবক ছিলেন। ইতালিতে তাদের আগমনের মধ্য দিয়ে প্রাচীন গ্রিক ও রোমান যুগের সাহিত্য, দর্শন, গণিত, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি জ্ঞানের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে। তাদের প্রচেষ্টায় প্রাচীন জ্ঞানের সাথে বিদ্যমান জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ের ভেতর দিয়ে জ্ঞান বিজ্ঞান, চিন্তা চেতনা এবং মনন সাধনার ধারায় এক গুণগত পরিবর্তন সাধিত হয়ে মহা আলোড়নের সৃষ্টি হয়। পরিণামে শুরু হয় রেনেসাঁস বা নবজাগরণ। যে সকল পণ্ডিতেরা কনস্টান্টিনোপল থেকে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন, তারা ইতালিতে গিয়ে কনস্টান্টিনোপলের যে প্রাচীন গ্রিক রোমান সাহিত্য বা ভাবধারা সংস্কৃতি ছিল, এগুলা তারা ইতালিতে গিয়ে মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তাদের লেখনীর মাধ্যমে, তাদের লেকচারের মাধ্যমে, তাদের চিত্রের মাধ্যমে, এই সকল বিষয়টাই রেনেসাঁকে যথেষ্ট ত্বরান্বিত এবং প্রভাবিত করেছিল। মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। ইউরোপীয় রেনেসাঁসের একটি কার্যকর কারণ ছিল মুদ্রণ যন্ত্র আবিষ্কার। জার্মান দেশের অধিবাসী জন গুটেনবার্গ 1450 সালের শেষের দিকে সিসার টাইপ আবিষ্কার করেন। গুটেনবার্গের মুদ্রণ যন্ত্র দ্বারা 1454-56 সালে প্রথম বাইবেল মুদ্রিত হয়।
ল্যাটিন ভাষায় বাইবেল ছাপা হওয়ার পূর্বে বই এবং ধর্মগ্রন্থ হাতে লিখে প্রতিলিপি প্রস্তুত করে প্রচার করা হতো। এই জন্য বিশেষত জনসাধারণের মাঝে বাইবেলের কোনো প্রচলন ছিল না। গুটেনবার্গের আবিষ্কারের ফলে বাইবেল সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এবং তৎকালীন সমাজ জীবনে এক যুগান্তর ঘটিয়ে দেয়। প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার ও সংরক্ষণ। প্রাচীন পাণ্ডুলিপি আবিষ্কার, উদ্ধার এবং সংরক্ষণ ইউরোপে নবজাগরণ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছিল। পঞ্চদশ শতকে ইউরোপে প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধারের কাজ শুরু হয়। এই কাজটি ছিল পরিশ্রম সাপেক্ষ এবং আর্থিক দিক থেকে খুবই ব্যয়বহুল। যাদের পৃষ্ঠপোষকতায় এই পাণ্ডুলিপি সংগ্রহ এবং সংরক্ষণের বিষয়টি সফল হয়েছিল এরা হলেন পোপ পঞ্চম নিকোলাস, পোপ দ্বিতীয় জুলিয়াস এবং পোপ দশম লিও। তারা এ সকল পাণ্ডুলিপি সংগ্রহ এবং সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাদের প্রচেষ্টা ও আর্থিক সাহায্যে রোমে বেশ কয়েকটি গ্রন্থাগার নির্মিত হয়েছিল। লাইব্রেরিতে সংগৃহীত এই সকল প্রাচীন পাণ্ডুলিপি রোমকে এক জ্ঞানচর্চার ক্ষেত্রে পরিণত করেছিল। এর ফলে বেগবান হয়েছিল রেনেসাঁসের গতি। এখন আমরা আলোচনা করব যে এই যে সকল কারণগুলো, এই সকল কারণগুলোর ফলে রেনেসাঁস সংঘটিত হয় এবং রেনেসাঁস প্রথম সংঘটিত হয় ইতালির ফ্লোরেন্স শহরে, যেটাকে বলা হয় ইতালীয় রেনেসাঁ। এখন কথা হচ্ছে ইতালিতে কেন এই রেনেসাঁ সংঘটিত হয়েছিল, অন্য কোনো শহরে নয় কেন? ইতালিতে রেনেসাঁ শুরু হওয়ার কি এমন কারণ ছিল যার কারণে ইতালিতে রেনেসাঁ সংঘটিত হয়? আমরা আগেই আলোচনায় করেছি যে ইতালীয় রেনেসাঁসকে রেনেসাঁসের আদি পর্ব হিসেবে চিহ্নিত করা হয়। এই রেনেসাঁস ইতালিতে শুরু হওয়ার পেছনে কয়েকটি কারণ বিদ্যমান ছিল। সেগুলো হচ্ছে ইতালির ভৌগোলিক অবস্থান। ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ হওয়ার কারণে মধ্যযুগে ইতালি ব্যবসা বাণিজ্যে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অগ্রগামী ছিল। উপরন্তু সাগরের তীরবর্তী অবস্থানের কারণে ইউরোপের মূল ভূখণ্ডের সামন্ত আর্থ-সামাজিক কাঠামো ইতালিকে ততটা প্রভাবিত করতে পারেনি। ফলে রেনেসাঁ সৃষ্টির অনুকূল পরিস্থিতি এখানে বিদ্যমান ছিল। দ্বিতীয়ত, ইতালীয়রা বরাবরই প্রাচীন গ্রিক ও রোমান যুগের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক ছিলেন। এই প্রাচীন সভ্যতার ঐতিহ্য তাদেরকে নবজাগরণে উদ্বুদ্ধ করেছিল। তৃতীয়ত, ইতালির ধর্মাধিষ্ঠান সমূহ ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র। অর্থাৎ ইতালিতে যে ধর্ম প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে ব্যাপক আকারে জ্ঞান বিজ্ঞান চর্চা হতো। এই জন্য দেখা যায় প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহে পুঙ্খানুপুঙ্খ পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন। এটাও ইতালিতে রেনেসাঁসের শুরুর অন্যতম একটা কারণ ছিল। চতুর্থত, ইতালি ছিল বিভিন্ন জাতির মিলন ক্ষেত্র। সেখানে ফ্রান্স, জার্মান, নরম্যান, গথ প্রভৃতি জাতি বাস করত। এই বহু জাতির সহাবস্থানের ফলে এখানকার সামাজিক জীবনে সহমর্মিতা বিরাজ করত। এই জন্য ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতেরা এখানে আগমন করেছিল। অর্থাৎ হ্যাঁ, বিভিন্ন জাতির বিভিন্ন জাতির মিলনের ফলে বিভিন্ন জাতির বিভিন্ন সংস্কৃতির একত্রিত হয়ে ইতালিতে বিভিন্ন নতুন একটা ভাবধারা, অর্থাৎ সকল সংস্কৃতি থেকে তারা ইতিবাচক জিনিসগুলো গ্রহণ করতে এবং তাদের সেখানে ইতিবাচক সকল অর্থাৎ মুক্ত চর্চা, যে কোনো সংস্কৃতি যে কোনো চিন্তা সবকিছু মুক্ত মনা ছিল, মুক্ত চর্চা ছিল, কোনো বিধিনিষেধ ছিল না ধর্মীয় এবং প্রশাসনিক। এই কারণে সকল ধর্মের মতের সকল সংস্কৃতির মানুষ সেখানে গিয়ে নিজেকে স্বাধীনভাবে মেলে ধরতে পারত। সেই প্রত্যেকটি মানুষের মধ্যে হিডেন মানে অন্তর্নিহিত কিছু গুণাবলী থাকে যেগুলো অনেক সময় সামাজিক পারিপার্শ্বিক চাপে বিকশিত হতে পারে না। কিন্তু ইতালি এই মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে প্রকাশ করার জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছিল বলে মানুষ সেখানে পাড়ি জমাতো। এই সকল মানুষদের সহাবস্থানের ফলে একটি নতুন সংস্কৃতি তৈরি হয় যা রেনেসাঁসকে অনেকটাই ত্বরান্বিত করেছিল। বা এই কারণে ইতালিতে বলা যায় যে এই সকল কারণগুলোর কারণে ইতালিতে রেনেসাঁ সংঘটিত হয়েছিল। আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম এইটার তথ্যসূত্র হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস ওয়াজেদ আলী, আধুনিক ইউরোপের ইতিহাস কিরণচন্দ্র, মডার্ন ইউরোপ টু 1870 CJH হাইস। আজ এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে ইউরোপের বিভিন্ন দেশে রেনেসাঁসের বিস্তার নিয়ে আলোচনা করব।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।